রাষ্ট্রপতির এই ধরনের এখন মিডিয়াতে তিনি কথা বলতে পারছেন এবং তিনি এখন খুবই রাষ্ট্রীয় কার্যক্রম করতে পারছেন, এইটা আমরা দেখছি যে এক ধরনের রাষ্ট্রের যে সমস্ত পদগুলো আমরা নিরপেক্ষভাবে কিংবা এস্টাবলিশমেন্টের অংশ হিসেবে ছিল, আমরা দেখেছি যে নির্বাচনের আগে এই জায়গাগুলোতে আমরা মনে করি এখন এই ধরনের রাষ্ট্রপতির কামব্যাক বলেন বা আরো অন্যান্য ইভেন্টগুলো দিয়ে আমরা মনে করি যে বিএনপি এক ধরনের বোঝাপড়া হয়েছিল এই পদগুলোর সাথে। আমি এই আলাপটা জাস্ট 30 সেকেন্ড শেষ করছি। যদি সাইদ আব্দুল আমাকে ছোট করে বলতে হবে যে জামায়াতে ইসলামী বিবৃতি দিয়েছেন যে রাষ্ট্রপতি যে বক্তব্য তিনি শপথ ভঙ্গ করেছেন। আমি ছোট করে বলছি, জামায়াতের বিবৃতি বলেছেন মিয়া গোলাম পরওয়ার সম্ভবত সেক্রেটারি জেনারেল। আবার তিনি একটা অভিযোগ করেছেন শেখ হাসিনার একজন মুখপাত্রকে সংসদে রাখাটা কতটা যুক্তিযুক্ত, ওনার বক্তব্য। আপনি কি মনে করেন রাষ্ট্রপতির? প্রশ্নটা যেমনই হোক, এই জায়গায় ব্যক্তিগত উত্তর আর অফিসিয়াল উত্তর দুইটা আলাদা হয়। এই কারণে ব্যক্তিগত শাহাবুদ্দিন চুপ্পু এবং রাষ্ট্রপতি পদ দুইটাকে কিছু কিছু প্যারামিটারে আপনি যদি আলাদা না করেন অনেক ধরনের গন্ডগোল পেকে যাইতে পারে। যেমন ব্যক্তিগতভাবে শাহাবুদ্দিন চুপ্পু সাহেবকে যখন রাষ্ট্রপতি হিসেবে নামটা আসে, আমার পাবনায় বাড়ি, তো ওনার বাড়িও পাবনায়, ওইটা দেখার পরে ওই 23 সালে আমি একটি স্ট্যাটাস দিয়েছিলাম। ওইটা দেখার পরে বিভিন্ন জায়গা থেকে আবার হুমকি দামকেও কিছু আসা শুরু হয়েছিল। আমি বলেছিলাম যে নিজের জেলার থেকে কেউ একজন রাষ্ট্রপতি হইলে অন্য অনেকের মতো আমিও গর্বিত হইতে পারতাম, কিন্তু ওই শেখ হাসিনার এই ধরনের বিনা ভোটের রাজনীতি যারা করে বেড়ায়, এইরকম গম খুনের রক্ত যাদের হাতে, এবং তারাই এসে যখন এইভাবে নির্বাচিত করেছে এবং তার যে অতীত ইতিহাস, তাকে যখন রাষ্ট্রপতি বানিয়েছে, এটা দেখার পরে আমার গর্ব হওয়ার চেয়ে আমার আরো লজ্জা লাগছে। এই টাইপ স্টেটমেন্ট আমি তখন দিয়েছিলাম। এর কারণটা হইল, কারণ ব্যক্তিগত জীবনে যে উনি কি কি করেছেন সেটা তো ভাই আমরা সবাই জানি। ওই টাইম থেকেই আমার এটা কখনোই ভেবে গর্ববোধ হয় নাই যে আমার পাবনার একজন রাষ্ট্রপতি। কিন্তু দেখেন যে অন্য যে কোনো টাইমে যদি একটা নর্মাল ডেমোক্রেসি দেশে থাকতো, একজন রাষ্ট্রপতি একটা জেলার থেকে হলে তো খুব ভালোই লাগার কথা ছিল, রাইট? তো এই কথার দ্বারা খুব ক্লিয়ারলি বুঝতে পারছেন যে ওই ব্যক্তি শাহাবুদ্দিন চুপ্পুর প্রতি আমার মনোভাবটা কেমন। এটা বলতে আমি কোনো রাগ রাখি না, কিন্তু এইটা একটু আমাকে সময় দিতে হবে এই ব্যাপারে। কিন্তু সে যখন প্রেসিডেন্ট হওয়ার পরে এমন অনেক কথা, ভাই নাহিদ ইসলামের কথা বললেন, আমিও আবেগটা বুঝতে পারি, আমার কাছেও ব্যাপারটা ভালো লাগে না যে উনি অনেক কিছু করছেন, এটা দেখতে ভালো লাগে না। কিন্তু যে ব্যাপারটা এটাও তো ধরনের আসা উচিত, ওনারা ইন্টারভিউর ভিতরে কিন্তু আরেকটা ব্যাপারও বলেছেন যে যখন ওই যে গণভবন ঘেরাও করা, বঙ্গভবন যখন ঘেরাও করা হয়, নাহিদ ইসলামের সাথে ওনার ফোন আলাপ হয়েছে এবং নাহিদ ইসলাম এটা বলেছেন অন্য যারা গেছে তারা আমাদের না, এবং তাদেরকে ডিসপাস করার চেষ্টা করা হচ্ছে। তার মানে এই যে এইটা করা হচ্ছে, এই আলাপটাকে কি আমরা আলাদা করে রাখছি কিনা? তাহলে সেও তো তাহলে ওই মুহূর্তে তাকে রাখার জন্য অন্তত পক্ষে পদক্ষেপটা নিয়েছে। এবং তারপরের কথা বলি, এখন পলিটিক্যালি এটা ওই জায়গায় স্টেটমেন্টটা আছে, এবং ওই স্টেটমেন্টটা আমি জানি না যে খর্ব করা হয়েছে কিনা, রাইট? এবং তারপরের কথাটা হইল, এই মুহূর্তে আসার পরে আমি নিজেই মনে করি যে একটা নির্বাচিত সরকার আসার পরে যদি এমন হয় যে উনি তো জাস্ট প্রথম অধিবেশন কল করার পরে সংসদটা বসে পড়ার পরে নতুন প্রেসিডেন্ট হিসেবে কেউ আসলে সেটা দেখতে আমার অবশ্যই খুব বেশি ভালো লাগবে। তবে দুইটা ব্যাপার, ভাই যেটা বললেন, দুইটা ব্যাপার। অবশ্যই উনি আগের জীবনে যা যা করেছেন আমি তো বললামই, প্রেসিডেন্ট হওয়ার পরে আসলে প্রেসিডেন্ট পদ হিসেবে আসলে মুখপাত্র থাকা যায় না, কারণ বাংলাদেশের প্রেসিডেন্ট হওয়ার পরে যে পদটা থাকে সেটা আসলে আবার আরেকটা কথা আপনি বলেছেন যে জরুরি অবস্থা জারি করতে পারতেন কিনা, অমুক কিনা তমুক কিনা। ভাই ইফ ইউ লুক অ্যাট বাংলাদেশ কনস্টিটিউশন, প্রেসিডেন্ট কি কি করতে পারে স্বাধীনভাবে খুব ক্লিয়ারলি বলা আছে। দুইটা জিনিস হতে পারে, নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রীকে অ্যাপয়েন্ট করতে পারে, চিফ জাস্টিসকে অ্যাপয়েন্ট করতে পারে। অ্যাপার্ট ফ্রম দিস টু ডিজোন করতে পারে অন্য যে কোনো কাজ। ভাই আমি বলি, আপনি কনস্টিটিউশনটা খুলে দেখেন, না ডিজোন তো করতে পারে, জরুরি অবস্থা বা যাই করুক না কেন প্রত্যেকটা কাজ প্রধানমন্ত্রীর পরামর্শ ক্রমেই করতে হয়। এটা ছাড়া ওই যে দুইটা কাজ বললাম, এই দুইটা ছাড়া আসলে প্রেসিডেন্টের আপনি যদি কনস্টিটিউশন করতে পারে অবশ্যই করতে পারে। এই জন্য তো বললাম ভাই, তাকে তো আমি হাই ডিগনিফাইড মানুষ মনেই করি না। বললেন যে ওইটা করা যায় কিনা, এটা করা যায় না, কিন্তু তার এই ব্যাপারটা এখন কিভাবে ডিল করা উচিত আমি যেটা মনে করি, যেহেতু প্রত্যেকটা জিনিস মোটামুটি সংবিধানের ফ্রেমওয়ার্কের ভেতরেই হয়েছে, তাকে ব্যক্তি হিসেবে যা যা অবস্থা সেটাকে সাইডে রেখে আপাতত এই ফর্মালিটিস গুলা তাকে প্রেসিডেন্ট হিসেবে ডিল করার পরে আমার কাছে মনে হয় যে নতুন একজন প্রেসিডেন্ট হিসেবে গেলেই ভালো লাগবে। তার মতো মানুষকে আসলে প্রেসিডেন্ট হিসেবে দেখতে আমারও খুব একটা স্বাচ্ছন্দ্য। ধন্যবাদ আপনাকে। রাষ্ট্রপতির একটা অভিযোগ ছিল গত 1.5 বছর তাকে কোনো কাজ করতে দেওয়া হয়নি, রাষ্ট্রীয় প্রোগ্রামে যেতে দেওয়া হয়নি। এখন বর্তমান সময়টাতে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বিভিন্ন প্রোগ্রামে যাচ্ছেন, আজকেও গেছেন রাষ্ট্রপতি। এই ক্ষেত্রে তারেক রহমানের পাশে, প্রধানমন্ত্রীর পাশে রাষ্ট্রপতি, আপনাদের এনসিপির প্রতিক্রিয়া কি? আমি এটাকে খুবই নেতিবাচকভাবে দেখছি, এবং দুইটা আলাপ। একটা হচ্ছে যে আমি এটা তারেক রহমানের সাথে, বর্তমান রাষ্ট্রের প্রধানমন্ত্রীর সাথে চুপ্পুকে দেখাটা আমি এক ধরনের মানে এস্টাবলিশমেন্ট এবং আওয়ামী লীগের পুনর্বাসন হিসেবেই দেখছি। কারণ কি? কারণ এবং সেটা হচ্ছে গত 1.5 বছর রাষ্ট্রপতি যেভাবে
সুপ্ত অবস্থায় চুপ অবস্থায় ছিল, তাতে কিন্তু এই রাষ্ট্রের কোনো কিছু নষ্ট হয়ে যায় নাই, তাতে কিন্তু নির্বাচন হওয়াটা বন্ধ হয় না, তাতে কিন্তু ঐক্যমত কমিশন থেকে শুরু করে সকল রাষ্ট্রীয় কার্যক্রম চলছে। সো তারেক রহমানও চাইলে এখানে এই চুপ্পুকে এই হাইলাইট না করে তার পাশে মানে এই আওয়ামী লীগের একজন রাষ্ট্রপতিকে তারেক রহমান একজন নির্বাচিত প্রধানমন্ত্রী প্রোটোকল দিচ্ছে, এইটা আসলে বাংলাদেশের জন্য খুবই দুঃখজনক। তো এটাকে আমরা খুবই নেতিবাচকভাবে দেখছি। এবং তিনি যেটা বলেছেন যে গত বছর 1.5 বছর তাকে কাজ করতে দেওয়া হয় নাই, রাষ্ট্রপতির এক অর্থে তো তেমন কোনো কাজই নাই, যেটা সাইদ আব্দুল্লাহ বললেন। দ্বিতীয়ত হচ্ছে তাকে রাখাটাই তো, তাকে যে ইয়া করে পদত্যাগ করিয়ে গ্রেফতার করে শাস্তির আওতায় আনা হয় নাই, এটাই তো তার জন্য সবচেয়ে বড় প্রাপ্তি ছিল, সম্মান ছিল। এখন দ্বিতীয় জায়গা হচ্ছে যেটা বললো যে ওখানে নাহিদ ইসলাম বলেছেন যে রাষ্ট্রপতিকে পদত্যাগের আন্দোলনে যারা গিয়েছিলেন তারা ওখানে এনসিপির লোকজন না, এটা রাষ্ট্রপতি বলেছেন। হ্যাঁ, নাহিদ ইসলাম এনসিপি একবারে পরিষ্কারভাবে, এনসিপি এবং আগে যখন বৈষম্য বিরোধী আন্দোলন ছিল তারা পরিষ্কারভাবে লিখিতভাবে রাষ্ট্রপতির অপসারণের দাবি জানিয়েছে। তো এটা একটা প্রক্রিয়া ছিল, কিন্তু ওই দিন রাতে যারা আন্দোলন করেছে তারা এনসিপির ব্যানারে এনসিপির লোকজন আন্দোলন করছে না। তো এইটার মানে এটা দাঁড়ায় না যে নাহিদ ইসলাম তখন রাষ্ট্রপতিকে রাখার ব্যাপারে সম্মতি দিয়েছেন। বিষয়টা হচ্ছে যে এনসিপি তার অবস্থান পরিষ্কারভাবে লিখিতভাবে জানিয়েছে যে আমরা এই রাষ্ট্রপতির অপসারণটা চাই। পাশাপাশি ওই দিন রাতে যারা আন্দোলন করছে, যারা ওখানে উশৃঙ্খলা করছে, তারা এনসিপির প্রতিনিধিত্ব করছে না, এইটা নাহিদ ইসলাম পরিষ্কারভাবে জানিয়েছে। তো সেই জায়গা থেকে এখন রাষ্ট্রপতির এই ধরনের, এখন মিডিয়াতে তিনি কথা বলতে পারছেন এবং তিনি এখন খুবই রাষ্ট্রীয় কার্যক্রম করতে পারছেন, এইটা আমরা দেখছি যে এক ধরনের রাষ্ট্রের যে সমস্ত পদগুলো আমরা নিরপেক্ষভাবে কিংবা এস্টাবলিশমেন্টের অংশ হিসেবে ছিল, আমরা দেখেছি যে নির্বাচনের আগে এই জায়গাগুলোতে আমরা মনে করি এখন এই ধরনের রাষ্ট্রপতির কামব্যাক বলেন বা আরো অন্যান্য ইভেন্টগুলো দিয়ে আমরা মনে করি যে বিএনপির এক ধরনের বোঝাপড়া হয়েছিল এই পদগুলোর সাথে। আমি এই আলাপটা জাস্ট 30 সেকেন্ড শেষ করছি। বোঝাপড়া হয়েছিল আমি কেন বলছি, যেমন যিনি নিরাপত্তা উপদেষ্টা ছিলেন তাকে স্বরাষ্ট্রমন্ত্রী করা, তার মানে এডিশন তো আগে হয়েছে। একজন নিরাপত্তা উপদেষ্টা জানতেন যে বিএনপি ক্ষমতায় আসলে আমি পররাষ্ট্রমন্ত্রী হব, তো এইটা একটা বোঝাপড়া হয়েছিল। রাষ্ট্রপতি জানতেন যে এই বিএনপি ক্ষমতায় আসলে আমাকে এইভাবে গ্লোরিফাই করা হবে, তাই এটা ছিল। তারপরে হচ্ছে যিনি এই বিজনেসের আশিক সাহেব, তিনি জানতেন যে বিএনপি আসলে আমাকে এই জায়গাগুলোতে অ্যাকোমোডেট করা হবে। তা আমরা মনে করি রাষ্ট্রের অনেকগুলো এস্টাবলিশমেন্টের সাথে এই বোঝাপড়া ছিল যে আমাদেরকে ক্ষমতায় আনেন, আমরা আপনাদেরকে এই যত ডিফিকাল্টিস গুলো আছে, আপনাদের বিরুদ্ধে যা যা আছে সবকিছু আমরা সমাধান করে দেবো। বিএনপি হয়তো এখানে এই রিওয়ার্ড গুলো দিচ্ছে। ধন্যবাদ আপনাকে। আমি